আপনারা প্রাইমারি স্কুলে পড়েছেন। আমি বহুদিন যাবত বিসিএস পড়াচ্ছি। প্রাইমারি স্কুলে আমি যখন ক্লাস 1-এ আমাকে পাঠানো হয়েছিল, হাতে খড়ি বলে একটা কথা ছিল, এখন হয়তো সেটা নেই। হাতে খড়ি যখন নিয়েছিলাম তখন আমাদের চরদৌলতপুর প্রাইমারি স্কুলের সেদিন সারা মাঠ কাগজের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছিল এবং প্রতিটা বাচ্চার গার্জিয়ানরা মুড়ি, মুকড়ি, কি বলে যে অনেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিল। আমাকে আমার বাবা 5 কেজি কি বলে যে জিলাপি দিয়েছিলেন এবং গুরু দক্ষিণা হিসাবে শিক্ষকদের জন্য 5 টাকার একটি কয়েন দিয়েছিলেন। সে বহু আগে। আমাদের সেই হাতে খড়ির যে লেখাটা ছিল সেটি বলে আমি আমার ছোট্ট কথাটা শুরু করব। এলাহি ভরসা, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। অর্থাৎ মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। তুমি বিদ্যা উপার্জন করো, তুমি টাকা উপার্জন করো, তুমি ধন সম্পদ উপার্জন করো। তুমি টাকা উপার্জন করো, সেই টাকা মানুষের দিলে টাকা কমে যাবে, কিন্তু যে বিদ্যাটা উপার্জন করেছো এটা যত দান করবে ততই বাড়বে। এটা দিয়ে শিখেছিলাম সেই আজ থেকে বহু বছর আগে। আজও পরিষ্কারভাবে সেটি শুধু মনেই রাখি না, আমি সেটা ফলো করি। তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যত বেশি আলোচনা করবে, যত বেশি বন্ধুদের মাঝে কথা বলবে, না বুঝলে বুঝতে চাবে এবং যত বেশি আলোচনা করবে তত বেশি বিষয়টি মনে থাকবে। কোনো কিছু মনে রাখার কোনো ম্যাজিক্যাল বা ম্যাগনেটিক কোনো সিস্টেম নাই। একটাই সিস্টেম, তা হলো বারবার বারবার করে সেটি বুঝা। বুঝলে একটা সময় ভুল হয় না। এবার আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, তোমাদের দেখো একটু যে আমরা প্রথমে আসি। তোমাদের এবার কতজন টিচার নেই? মোট 8টা বিভাগ। প্রথমে 6টা বিভাগের উপরে গত তোমাদের 6 নভেম্বর না 5 নভেম্বর, এই 5 নভেম্বর 6টা বিভাগের জন্য 10,219 জন। তারপরে 12 নভেম্বর ঢাকা চট্টগ্রাম 4,166, অর্থাৎ তোমাদের মোট 14,385 জন সহকারী শিক্ষক নেবেন, সরকার নেবে সারা দেশ থেকে। এবং এটা উপজেলা ভিত্তিক কিভাবে সেটা টিচাররা বলেছেন তোমাদের। এখন এই পদগুলো তোমাদের মধ্য থেকেই ছেলেমেয়েরা পাবে। এখন তোমাদের প্রথম প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বিষয়ভিত্তিক মান বন্টনটা কি করেছে তোমরা সবাই জানো, আমি একটু দেখাই দিচ্ছি। বাংলায় 25 নম্বর রাখা হয়েছে, ইংরেজি 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি 20, মোট নম্বর 90 আর সময় হলো 90 মিনিট। বাকি যে 10 থাকে, এই 10টা চলে যাবে তোমাদের হলো কি বলে যে লিখিত পরীক্ষার পর। ওইটা যারা পাশ করবে ভাইবা, যে ভাইবার সাথে এটা যোগ হয়ে তখন তোমার চাকরির সুযোগটা হবে। এবার আসো, আমি তোমাদের সাধারণ জ্ঞান পড়াবো, অর্থাৎ অসাধারণ জ্ঞান না। তার মানে জ্ঞানের দুটো দিক আছে, একটা সাধারণ একটা অসাধারণ। যেমন পসিবল, ইম্পসিবল। একটা মানুষের পক্ষে কোন কাজটি করা পসিবল সে ব্যক্তিগতভাবে নিজে জানে, অন্য কেউ জানে না। তুমি কোন কাজটি করতে পসিবল, এখন তুমি এমন একটা ইম্পসিবল কাজের কথা ভাবলে সেটা হয়তো বা এখন তোমার পক্ষে সম্ভব না, তবে সেই ইম্পসিবল কাজটা করা যাবে না এরকমটি না। লাইক ইলন মাস্ক, উনি কি একদিন ইলন মাস্ক হয়ে গেছেন? উনি কি প্রথমে ব্যর্থ হননি? পৃথিবীতে বড় যত মানুষ হয়েছে সবার প্রাথমিক জীবন ব্যর্থতায় একেবারে ভরপুর, কিন্তু কেউ হাল ছাড়েননি। তুমি হাল ছেড়ো না। তুমি মনে করো যে আমি এই চ্যালেঞ্জটা নিলাম, আমি পারবো, এটা সেভাবে তুমি আগাও। তাহলে আশা করি তোমরা
এই সিলেবাসটা বুঝেছো। এখানে আমরা কতটা ক্লাস করবো আমি একটু পরে বলছি, আমাদের বাংলা সব টিচাররা। এবার আসো, আমি তোমাদের সাধারণ দেখো বাংলা তোমাদের সিলেবাস যেটা বলা আছে, টপিকটা বলা আছে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুরু করে আমরা একেবারেই ইতিহাসটা ধরে নেই হলো 1971 সালের মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর পর্যন্ত। তারপরে আমরা চলে আসি স্বাধীন বাংলাদেশে। তোমাদের কি বলা আছে, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, তারপর বলা আছে সংবিধান। এই যে সংবিধান নিয়ে তোমরা জানো যে এবার অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল। সেই কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বিষয়টিও এখানে আসবে। আমরা সেই সংবিধান নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপরে সরকার ব্যবস্থাপনাটা হলো আমাদের অর্গান অফ দ্য গভর্নমেন্ট। একটা হচ্ছে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটা বিভাগ। অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি হলো অর্থনীতি। এই অর্থনীতির বিষয়গুলো তোমাদের একেবারে প্রথম থেকে এমন ভাবে জানতে হবে যেন তুমি একজন শিক্ষিত ছেলে মেয়ে হিসেবে, আজকে যদি বলা হয় যে বাংলাদেশ পৃথিবীতে অর্থনৈতিক শক্তির বিবেচনায় কততম দেশ, এটা যদি বলতে না পারো, তোমার এই প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক হওয়ার যোগ্যতা তুমি রাখো কিনা সেটা প্রশ্ন আসবে সামনে। আজকে যদি তোমাকে বলা হয় বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত, যদি জিজ্ঞেস করা হয় যে টোটাল যে আমাদের শ্রম শক্তি তার কত পার্সেন্ট নিয়োজিত রয়েছে কৃষি খাতে, কত পার্সেন্ট রয়েছে শিল্প খাতে, কত পার্সেন্ট রয়েছে সেবা খাতে, এই বিষয়গুলো তোমাদের একবার সহজ করে বোঝাবার চেষ্টা করবো। বাট অর্থনীতির বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ব্যাপক, যেটি আমাদের অনেক পড়ালেখা করতে হয়, অনেক কিছু জানতে হয়। আমি চেষ্টা করব সেখানে তোমাদের জন্য সহজ যে প্রশ্নগুলো, যেগুলো তোমাদের এত কঠিন প্রশ্ন হয়তো হবে না, কিন্তু শেখার সময় একটু বোধহয় তোমাদের একটু হলো ভিতরে যেতে হবে। আমি অত ভিতরে দেবো না যেটা আমি বিসিএস ছেলে মেয়েদেরকে নেই, যেটা আমি ব্যাংক জবে নেই, এত দূরে নেব না। অন্তত তোমাকে মিনিমাম একটা জায়গায় এসে নিজেকে অন্তত বলতে পারো যে আমি বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আমার ধারণা আছে। এখন এই ধারণাটা যদি থাকে, যেহেতু এখন বিশ্বব্যাংক সম্পর্কে তুমি একটু জানো কিনা, এটা অর্থনীতির বিষয়। বাংলাদেশ তো বিশ্ব অর্থনীতির বিচ্ছিন্ন কিছু না, বাংলাদেশ বিশ্ব অর্থনীতির একটা অংশ। কাজে আমরা সেখানে অর্থনীতি নিয়ে আলোচনা করব। এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ, মোস্ট ইম্পর্টেন্ট সাম্প্রতিক ঘটনা প্রবাহ। আমরা আশা করব সাম্প্রতিক ঘটনা মানে কিন্তু এই না যে খুব গুরুত্বহীন, এরকম কিছু না। সাম্প্রতিক ঘটনা হলেও সেটি গুরুত্বপূর্ণ। যেমন আজকে সকাল 10টার কিছু পরে আমাদের বাংলাদেশে যে ভয়াবহ 5.7 মাত্রার রিক্টর স্কেলে ভূমিকম্প হয়েছে, এটাকে কোনোভাবেই হালকা মেজাজে নেওয়ার সুযোগ নেই। এবং ধারণা করা হচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে আবার হতে পারে। এই যে বিষয়টি, এটাকে তুমি কোনোভাবে এর সাথে আমাদের ভূমিকম্পের ইতিহাসটা একটু জানতে হবে, এবং সেই ভূমিকম্পের সর্বোচ্চ ভূমিকম্প কোথায় কখন হয়েছে, এবং সেখানে ভয়াবহ পরিণতি কি হয়েছে। ভূমিকম্প যখন হয় তখন সুনামি হয়, সুনামি কি, এগুলো ইত্যাদি আমরা সেই সময় জানবো। এটা অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে জানতে চাবো। সাম্প্রতিক আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলবো, এটা সাম্প্রতিক। আমরা ফিলিস্তিনের সাথে বা হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ এবং যুদ্ধবিরতি, এটা সাম্প্রতিক। কিছুদিন আগে কোরিয়ার নেতা আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন, এটা সাম্প্রতিক। কোরিয়ার সেই পারমাণবিক অস্ত্র প্রয়োজনটা কি, অথবা সেই পারমাণবিক অস্ত্র যখন আলোচনা যাবে, তাহলে তো তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কেন জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলেছিল, এটা যদি তুমি না জানো তাহলে তুমি নিজেকেই অনেকটা ছোট মনে হবে। কাজেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, অতীতের কোনো ঘটনার সাথে কনসার্ন বিষয় থাকলে সেটাও সাম্প্রতিক হয়। আবার সাম্প্রতিক অর্থাৎ নিছক কোনো অপ্রয়োজনীয় কিছু না, গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেখানে তোমরা আলোচনা করবে এবং শিখবে। এরপরে
আমরা আসি আন্তর্জাতিক বিষয় বলি। এখানে বলেছে তোমার আন্তর্জাতিক সংস্থা, এখানে সংস্থা তোমার সেই লিগ অফ নেশন থেকে শুরু করে আজকে পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। আর আন্তর্জাতিক ঘটনা বলি, এই ঘটনা বলি তো প্রচুর তথ্য রয়েছে, এটাকে আমরা ভাঙবো পরে যখন আমি ক্লাস করব। আমি বলে দিই, আজকে হলো আমাদের 21 তারিখ, তোমাদের সাথে আমরা ইন্ট্রোডাক্টরি কথা বলছি, অর্থাৎ সেমিনারের কথা যেটা বলছি এটা ইন্ট্রোডাক্টরি একটা কথা, তোমাদের সাথে একটা ইন্টারাকশন হওয়া। আমরা আগামী 4টা ক্লাসের আমি সময় বলে দিচ্ছি। রাত 9টায় তোমাদের ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র। আজকে শনিবার শুক্রবার, আগামী সোমবারে রাত 9টায় তোমাদের সাথে বাংলা ক্লাস নেবেন পঙ্কজ স্যার। তারপরে 25 তারিখ বুধবার রাত 9টায় আমি তোমাদের সাথে সাধারণ জ্ঞানের একটা ক্লাস নেব। তারপরে শুক্রবার রাত 9টায় তোমাদের সাথে ইংলিশ স্যার একটা ক্লাস নেবেন, এবং পরের দিন শনিবার 29 তারিখ মালেক তোমাদের সাথে গণিতের একটা ক্লাস নেবেন বা ডেইলি সায়েন্সের একটা ক্লাস নেবেন। এই 4টা ক্লাস পর্যন্ত তোমরা আমাদেরকে যাচাই করতে চাও করো। যেমন কালকে একটা ছেলে বলছিল যে যাচাই করতে চায়, তো আমি তাকে বলেছিলাম যে আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার যাচাই করার কোনো কিছু নেই। এই জন্য নেই, যদি আপনার আস্থা না থাকে, এই আস্থাটা নিজের উপরে, আমাদের কোন কোন টিচার বলে গেছেন, আমি সক্রেটিসকে উল্লেখ করে তোমাদের সেই কথাটা বলছি। আমরা যখন এসএসসি পাস করি তখন আমাদের একটা ইংলিশ বই, একটা গল্প ছিল ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, অর্থাৎ প্রাচীন যুগের জ্ঞানী মানুষ। সেখানে আমরা সক্রেটিসকে একটু পড়ানো হয়েছিল। এখন তো আমি সক্রেটিস উপরে 10টা বই পড়েছি, কিন্তু ওই সময় একটা গল্পের মধ্যে তার সেই মহান বাক্যটা ছিল নো দাই সেলফ। আগে নিজেকে জানুন, নিজেকে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আপনি একটু ভাবুন তো, আপনার কে কজন নিজেকে জানেন? আর অন্য মানুষের গীবত আমরা কতক্ষণ গাই? একটু মনে রাখেন, আমরা নিজেকে নিয়ে কতটুকু চিন্তা করি, দেশকে নিয়ে কতটুকু চিন্তা করি, নাকি আমরা অন্য মানুষের কি করলো না করলো তাই নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। এই জন্য হচ্ছে যে আমরা যারা সমালোচনা করি মানুষের নেগেটিভ ভাবে, তারাও কিন্তু সমালোচনার যোগ্য, তারাই করে। কাজেই তোমরা এটা করতে পারবে না। নিজেকে নিয়ে ভাবো, তোমাকে যেন মানুষ ভালোবাসে। যখন তোমাকে অসংখ্য মানুষ ভালোবাসবে, স্নেহ করবে, একটা কথা মনে রাখবে, আল্লাহ বলেছেন যাকে 10 জন ভালোবাসে তাকে আমিও ভালোবাসি। কাজেই সৃষ্টিকর্তার যদি কৃপা পেতে হয়, মানুষকে ভালোবাসার বিকল্প কিছু নেই, প্রকৃতির প্রতি ভালোবাসার কোনো বিকল্প নেই, এবং প্রাণীকুলের প্রতি ভালোবাসার কোনো বিকল্প নেই। আমি পরে আরো কথা বলবো। তবে দাঁড়াচ্ছেটা হলো, আমরা এই আন্তর্জাতিক বিষয় বলি, যে বিষয়গুলো পড়বে। এবার চলে আসি 2024 সালে নিচে কি ছিল। আচ্ছা, এবার আসো পরীক্ষা সংক্রান্ত আমি একটা ধারণা তোমাদেরকে দেব। আমাদের বাংলার টিচার কিছু বলে গেছেন, আমি সেই জায়গাটা এড়িয়ে আরেকটু কথা বলবো। তোমাদের 100টা প্রশ্ন থাকবে, 90টা প্রশ্ন থাকবে। এই 90টা প্রশ্ন যখন তুমি পাবে, আমি অন্য একটা বলছি। 1 নম্বর প্রশ্ন, ওই 90 মিনিট তোমার জীবনে অন্য কোনো চিন্তা ঢুকবে না। সো একমাত্র পড়ালেখা করে গেছো, তার প্রয়োগটা করবে। তুমি যখন প্রশ্ন পড়া শুরু করবে তখনই কিন্তু তোমার মেমোরিতে ওইটা অ্যাক্টিভ হবে। এটা কি আমি জানি, এটা কি তুমি জানো? প্রশ্ন অর্ধেক পড়া হয়ে গেলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি জানি কি জানি না। যদি মনে করেন যে আপনি জানেন, তারপর উত্তরটা দেখেন তো মিলে যায় কিনা আপনার, সেটা উত্তরটা করে ফেলেন। যদি মনে করেন যে না, এই উত্তরটা আমার এই মুহূর্তে জানা নেই, আর সেখানে একটু অপেক্ষা করেন না, নট এ সিঙ্গেল মোমেন্ট, গো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যদি আপনার কাছে মনে হয় যে আমি উত্তর জানি, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করে ফেলেন। তারপর 3 নম্বরে যান। যদি মনে হয় যে এই কোশ্চেনটা আবার উত্তর এই মুহূর্তে জানা নেই বা একটা চিন্তা করতে হবে, সরে যান, 4 নম্বরে চলে যায়। এইভাবে আপনি 90টা প্রশ্ন 30 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। আমার ধারণা
আপনাদের যদি প্রথম থেকে আমরা শেষ অবধি পড়াতে পারি এবং আপনারা যদি আপনাদের সহযোগিতা নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমার ধারণা যে আমরা যে আঙ্গিকে এবং যে সিলেবাসটা সাজিয়েছি সে কারণে আপনারা মিনিমাম 60% কমন পাবেন। তো 60% যদি আপনারা কমন পান, তারপরে কি আপনার জায়গা থেকেও তো 5-7 অর্থাৎ আপনি 65 থেকে 70 নাম্বার পাবেন। সেক্ষেত্রে আপনি দয়া করে এই পরীক্ষায় একটা প্রশ্ন ভুল হলে 0.25 কাটা যাবে। এই কাটা যাচ্ছে কোথা থেকে? আপনার অর্জিত নাম্বার থেকে কাটা যাচ্ছে এই 0.25। আপনারা এই জন্য যত কম প্রশ্নের উত্তর করবেন তত পাশের সম্ভাবনা থাকবে, আর যত বেশি উত্তর করবেন তত বেশি ফেলের সম্ভাবনা থাকবে। কাজে আন্দাজে আমি জানি না, আমি দাগ দেবো না, আমি সেখানে কিচ্ছু করবো না। আমরা এটা স্মরণ রাখবো। পঙ্কজ আপনাদেরকে বলেছে যে এই কাজটা আপনারা কখনো করবেন না। আর হলো যখন 30 মিনিটে একটা রাউন্ড হয়ে গেল, এইবার আসলে সেকেন্ড রাউন্ড। আপনার হাতে কিন্তু 60 সেকেন্ড রয়ে গেছে, 60 মিনিট রয়ে গেছে। ওই 60 মিনিটের ভিতর থেকে এইবার ওই সময় আপনি 30 মিনিটে মিনিমাম 35-40টা কিন্তু আপনারা কমন করে এসছেন। সেকেন্ড রাউন্ডে এসে ওইগুলো দাগ দিয়ে রাখবেন, ওই দিকে তাকাবেন না। যেগুলো দাগ নেই একটু ভাবুন তো যে আমি কি এই অঙ্কটা করতে পারবো, দেখে চেষ্টা করি, হয়তো মনে আছে, হয়ে গেল, দিয়ে দিলেন। এই সেকেন্ড রাউন্ডেও ঠিক এভাবে আগাতে থাকবেন। কোনোটাই আপনি আধা মিনিট থেকে 1 মিনিটের বেশি সময় নেবেন না। চলে যান, তখন হয়তো আপনি আরো হয়তো 15-20টা অ্যান্সার করতে পেরেছেন। তাহলে দাঁড়াচ্ছে কি আমরা কিন্তু 60-65-60-র কথা চলে গেছি। এরপরে থার্ড রাউন্ডে আসেন, বাকি সময়টা যেটা হয়তো অঙ্ক করে উত্তর করতে হবে করেন সেটা। আরেকটা হয়তো ইংরেজি গ্রামার মনে হচ্ছে যে আপনারা জানেন, কিন্তু আসলে উত্তরটা আপনি বুঝতেছেন না, দয়া করে সেখানে দেরি করেন না। এভাবে আপনি থার্ড রাউন্ডে 20 মিনিটে আমার ধারণা অন্তত আপনি 2 থেকে 3টা প্রশ্ন বা 5টা প্রশ্ন আপনি কারেক্ট করতে পারবেন। তাহলে আপনার বেশি আর সব প্রশ্ন ঠিক দিতে হলো না তোমরাকে। এভাবে আপনি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আপনি পরীক্ষা দেবেন, প্রশ্নগুলো দেখবেন, এভাবে আপনারা সেখানে যাবেন। এরপর আসে 2024 সালে আর একটা কথা বলি, যেমন বিসিএস এ আমরা জানি বাংলা প্রশ্ন থাকে একসাথে বাংলা, ইংরেজি প্রশ্ন একসাথে ইংরেজি, সব সাবজেক্ট একসাথে থাকে, এত থেকে এত ভূগোল এরকম থাকে। কিন্তু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের জন্য একটু সমস্যা, সেটা হলো যে আপনার এরকম থাকবে না। 1 নম্বরে একটা হয়তো বাংলা থাকলো, 2 নম্বর ইংরেজি থাকলো, 3 নম্বরে এরকম থাকলো। 24 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কয়টা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে একটি পেন্সিলের ওজন 5 গ্রাম, এটির ওজন মিলিগ্রামে কত হবে? এটা গণিত, আমি উত্তর অঙ্ক দেখাচ্ছিলাম, এটা অঙ্ক গণিত প্রশ্ন। এবার আসেন, দেশি শব্দ নয় কোনটি? এটা বাংলা। এখানে 4টে উত্তর দেওয়া আছে, আমি কিছু উত্তর বলছি না। তার মানে অঙ্কের পর এসে গেছে বাংলা। আর বিশেষে ওই অঙ্কের উপরে, অঙ্কের সাথেই পুরোটা অঙ্ক থাকতো। এখন আপনার অঙ্ক নেই। তারপরে কি আছে আপনি দেখেন, তারপরে এটাও আর একটা অঙ্ক। এরপর দেখেন 4 নম্বরে দেখেন সাধারণ জ্ঞান। আমি স্যাম্পল গুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দেখালাম। এরপরে আপনারা ওইভাবে পড়বেন। এরপরে আসেন, তারপর আমরা চলে যাই ফিউচারফিট একাডেমির কোর্স প্ল্যান। আমাদের ক্লাসের সংখ্যা 90টা, এর মধ্যে বাংলা 20টি ক্লাস, শিক্ষক পঙ্কজ শিকদার হবে এখানে, ইংরেজি 20টা, শিক্ষক এম এ হামিদ, গণিত 20টা, শিক্ষক আব্দুল মালেক, সাধারণ জ্ঞান 20টা, শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ, বিজ্ঞান ও আইসিটি 10টা, শিক্ষক আব্দুল মালেক। এই ক্লাস বাড়তে পারে। এরপর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো, সেটা হলো আপনারা ডিসেম্বর মাসে, এখন নভেম্বর মাসে আর আপনাদেরকে সেখানে নেব না, আপনারা যদি কেউ ভর্তি হতে নাও চান, সে আমাদের ফিউচারফিট একাডেমির ওয়েবসাইটে মাসে 10টা 20 নাম্বার করে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠাতে হবে। ইমেল অ্যাড্রেসটা পাঠালে আমাদের অফিস থেকে আপনাকে ওয়েবসাইটে যুক্ত করে দেওয়া হবে এবং সেখানে রুটিন দেওয়া থাকবে যে ডিসেম্বর মাসে কোন তারিখে বাংলা পরীক্ষা, টপিকটা কি, ডিসেম্বর মাসে কোন তারিখে অঙ্ক পরীক্ষা,
টপিকটা কি, 10টা পরীক্ষার তারিখ, শিক্ষকের নাম এবং ওই পরীক্ষার টপিকটা দেওয়া থাকবে। আপনি পড়ে পরীক্ষা দেবেন। আপনি যখন হলে পরীক্ষা দেন সেখানে টিচাররা গার্ড দেয় ইত্যাদি ইত্যাদি। ওয়েবসাইটে কেউ গার্ড দেয় না, ওয়েবসাইট নিজেকেই আপনাকে গার্ড দিবে। আপনার 20টা প্রশ্নের উত্তর 15 মিনিট দেবো আমরা। 15 মিনিটে যদি আপনি করতে না পারেন, ধরেন আপনি হয়তো 18টা করেছেন 15 মিনিটে, বাকি 3টা আপনি আর অ্যান্সার করতে পারবেন না, ও আপনার চোখের সামনে থেকে সরে যাবে। দেন আপনার কাছে উত্তরগুলো চলে আসবে, আপনি সেভাবে পরীক্ষা দিতে পারবেন। আপনারা যারা ভর্তি হবেন তারাও সেভাবে পরীক্ষা দেবেন মাসে। আমরা শেষের দিকে যে 10টা মডেল টেস্ট আপনাদেরকে নেব। আর আপনাদের যেটা অনুরোধ করব, সবসময় মনে রাখবেন, আপনারা জানেন, আমরা টিচাররা জানি, আপনারা এতটুকু জানেন, আমরা এতটুকু জানি, এই কয়েক আঙ্গুল একটু পার্থক্য, এইটুকুর সমন্বয় আমাদের হতে হবে। আপনি জানেন না কখনো এটা ভাববেন না। আপনি কোচিং করেন না, আপনি চাকরি পেয়ে যেতে পারেন। আবার কোচিং করলে কি হতে পারে, 5 নাম্বার বাড়তে পারে, ওই 5 নাম্বার বাড়লেই হয়তো চাকরি হতে পারে। আপনি কোচিং করলেই চাকরি পেয়ে যাবেন এটা ধরে নেবেন না, আবার কোচিং করলে যে নাম্বার বাড়বে না তাও ধরে নেবেন না। অর্থাৎ আশান্বিত হবেন যে আমি আরেকজনের সহযোগিতা পেলে কিছু না কিছু উপকৃত আমি হব, আর সেই উপকৃতটা যদি আমার একটু হয় তাতে হয়তো আমার চাকরিটা হতে পারে। এইটুকু ভাববেন। কোচিং সেন্টার আপনাকে সব দিবে, এখানে এরকম কিছু কোনো গ্যারান্টি বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে এই যে 10টা পরীক্ষার কথা বলে দিলাম, এবং আমাদের কোচিং এর কোর্স ফি, আমি যে ক্লাসের কথা বললাম সেটা হলো তোমাদের 23-11-25 বাংলা ক্লাস হবে রাত 9টায়। 24 শাহানুর, আমি বাড়ি ওই সেমিনার, আমি তাই 10 মিনিটের মধ্যে বেরিয়ে তোর ফোন দেবো। আচ্ছা, তো এই যে 24-11-25 তারিখে বাংলা ক্লাস হবে রাত 9টায়। তারপরে 26 তারিখে রাত 9টায় আমি সাধারণ জ্ঞানের ক্লাস দিব। তারপরে 28 তারিখে ইংরেজি ক্লাস হামিদ স্যার নেবে। 29 তারিখে অঙ্ক বা ক্লাস নেবে, সরি গণিত ক্লাস। এই 28-29 তারিখ পর্যন্ত আপনারা আমাদের ডিসকাউন্টে একটা বই আপনাদেরকে দেয়া হবে, যত সামান্য মাত্র 1200 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। বইটা আপনাকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে, সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। ঠিকানা দাম এবং ডেলিভারি, এই 1200 টাকার মধ্যে আপনারা বই সহ পরীক্ষা সব ওর মধ্যে থাকবে। যারা এই 29 তারিখ মধ্যে 1200 টাকায় ভর্তি হবেন তারা 1200 টাকায় ভর্তি হতে পারবেন। যদি 29 তারিখ পরে যদি কেউ আসেন তাকে এইটা দিতে হবে 2000 টাকা। অর্থাৎ আপনি আশা করব মাত্র 1200 টাকায় সারা দেশ থেকে আপনারা এই জায়গায় ভর্তি হওয়ার সুযোগ নেবেন। সুযোগ নিয়ে আমরা আপনাদেরকে বলছি, প্রতিদিন মনে রাখবেন, আবার সেই সক্রেটিসের কথা বলছি, আমি যে জানি না তা আমি জানি। খ্রিস্টপূর্ব 399 সালে ওনার বিচার হয়েছিল এথেন্সে আদালতে। আমি পরে একটা গল্পটা বলবো, শুধু এইটুকু বলি, সেই বিচারে তাকে বলা হয়েছিল যে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। তোমরা জানো পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস, অত তার লেখা কোনো বই নাই। তার উপরে বই লিখেছে তার ছাত্র প্লেটো, ডায়লগ নামে। যেদিন ওনার মৃত্যুদণ্ড হয়, উনি দাবি করেন মৃত্যুদণ্ড, বিচারকরা মৃত্যুদণ্ড দেয়নি। আদালত তখন নিয়ম ছিল যিনি অভিযুক্ত তিনি কি শাস্তি চান তাকেই বলতে হবে। তোনাকে যখন বলা হয়েছিল আপনি কি সাজা চান, তখন তিনি বলেছিলেন আমি মৃত্যুদণ্ড চাই। এই জন্য মৃত্যুদণ্ড চাইছিলেন। তার আগে তিনি বলেছিলেন
ওই সময় বিচারকদের 500 জন জুরি তার বিচার করছিল। বলছেন যে আপনারা যে বিচার করছেন আপনাদের সাথে আমার একটা পার্থক্য আছে, সে পার্থক্য হলো আমি সক্রেটিস যে জানি না তা আমি জানি, আর আপনারা 500 জন বিচারক যে জানেন না তাও জানেন না। দেখো তো, আমরা যে জানি না তাকে আমি জানি। যখন তুমি বুঝবে যে আমি জানি না এটাই স্বাভাবিক, আমি জানতে চাই, না জানাটা স্বাভাবিক, আমি জানতে চাই, আমি জানি না এটা আমি জানি, এইটা যতদিন তুমি ভালো বলবে, যত বলতে থাকবে ততদিন তুমি জানার চেষ্টাও করবে, আর না হলে কোনো চেষ্টা তোমার থাকবে না। কাজে তোমাকে চেষ্টা করতে হবে। তো আমি আশা করি আমরা এভাবে যদি আগাই তাহলে এই চাকরি পাওয়ার বিষয়টি সহজ হয়ে যাবে। আপনি বোধহয় আমাদের সাথে এখন তোমরা আমার সাথে একমত হতে পারো যে আমরা যদি এভাবে এগোই তাহলে আমরা পাবো। এই যে আমি আবার সেই কোর্স প্ল্যানটা রুটিনটা দিয়ে দিলাম, তারপরে যাও। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আলোচনা। তোমরা হয়তো যদি কেউ কোনো প্রশ্ন লিখে থাকো আমি উত্তর দিয়ে দিব। আর এই 4 দিন ক্লাস হবে ফেসবুক লাইভ। 4 দিন পরে এর ভিতরে যারা ভর্তি হয়ে যাবে তাদের সবাইকে জুম অ্যাড করা হবে, জুম প্ল্যাটফর্মে। এই 4টা ক্লাসের পর তোমরা জুমে ক্লাস করবে, তখন তোমরা আমাদের সাথে সরাসরি ক্লাস কথা বলতে পারবে এবং তোমাদের লিখে কথা প্রশ্ন করতে হবে না। আশা করি তোমরা সফল হবে। তোমাদের প্রত্যাশা পূরণের প্রত্যাশা রইল আমাদের শিক্ষকদের পক্ষ থেকে। তোমরা সফল হও। তোমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের দেশপ্রেম শিখাও, মমত্ববোধ শিখাও, প্রেম বোধ শিখাও এবং নিজেকে মহান করো, নিজেকে মহৎ করো। সৃষ্টিকর্তা তোমার উপরে কৃপা বর্ষণ করবেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আগামী সোমবারে রাত 9টায় বাংলা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে পঙ্কজ স্যারের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আগাই আমরা দাঁড়াও।